যারা ক্রনিক কিডনি ডিসিজের পেশেন্ট, যাদের ক্রনিক কিডনি ডিসঅর্ডার আছে এবং নিয়মিত ডায়ালাইসিস করতে হসপিটালে আসেন, ওনাদের বাড়ির লোকেদের একটা খুব কমন দাবি, ওপিডিতে বসে আমাদের যেটা লিখতে হয়, ওনারা বলেন যে ডাক্তারবাবু আয়রনের ইঞ্জেকশনটা বা রক্তের ইঞ্জেকশনটা লিখে দিন। এইখানে একটা অনেক ম্যাল প্র্যাকটিস আমি দেখেছি। আয়রনের ইঞ্জেকশন বলতে শুধুমাত্র এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশন, যেটা গভর্নমেন্ট সাপ্লাই থাকে আমাদের এখানে। এখন তো আরও বেস্ট সাপ্লাই আছে ডার্বিপয়েটিন, বাট যেটা আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশন। অনেকে কেবলমাত্র এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশনটাই লিখে দিচ্ছেন, কিন্তু এই জিনিসটা আমাদের আগে কারেক্ট করা উচিত যে যেই পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং ক্রনিক কিডনি ডিজিজ রিলেটেড অ্যানিমিয়া আছে, আগে কিন্তু তার আয়রন স্টোরেজটা, মানে সিরাম আয়রন বা রক্তে লোহার মাত্রা, আয়রনের মাত্রা কত আছে, এই স্টোরেজটা কারেক্ট না করে এরিথ্রোপয়েটিন দিলে এরিথ্রোপয়েটিনটা কোনো কাজে আসে না, মানে রক্ত তৈরিতে কোনো কাজে আসে না। মিনিমাম মানে আয়রন প্রোফাইল তো আমাদের সমস্ত হসপিটাল সেট আপে, গভর্নমেন্ট সেট আপে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু যেটা আমাদের টেক্সট বুক বলছে যে আয়রন প্রোফাইল করলে যদি দেখা যায় যে যে সিরাম ফেরেটিন লেভেল হচ্ছে মোর দ্যান 500 ন্যানোগ্রাম পার এমএল, আর টোটাল ট্রান্সফেরিন স্যাচুরেশন এটা হচ্ছে মোর দ্যান 30%, তাহলে টোটাল ট্রান্সফেরিন স্যাচুরেশন মিনিমাম মোর দ্যান ইকুয়ালস টু 30%, আর সিরাম ফেরেটিন লেভেল মোর দ্যান ইকুয়ালস টু 500 ন্যানোগ্রাম পার এমএল। এই রেঞ্জের ওপর যদি না থাকে, এরিথ্রোপয়েটিন কিন্তু একলা কোনোভাবেই ব্লাড আরবিসি প্রোডাকশানে মানে কোনো রকম হেল্প করতে পারে না। সেকেন্ড আরেকটা ম্যাল প্র্যাকটিস কি, তাহলে এখানে একটা সামারি বলে দেওয়া দরকার কি, এরপর থেকে কোনো রোগীর বাড়ির লোক যদি বলেন যে আমার বাড়ির লোকের ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিকেডির পেশেন্ট, ডায়ালাইসিস হয়, তো রক্তের ইঞ্জেকশনটা লিখে দিন, তাহলে আমাদের দুটো ইঞ্জেকশন লিখতে হবে কিন্তু। একটা হচ্ছে মানে আয়রন ইঞ্জেকশন, যেটা আমাদের এফসিএম এই ফরম্যাটে পাওয়া যায়, আর হচ্ছে আয়রন সুক্রোজ বা ফেরাস সুক্রোজ এই ফরম্যাটে একটা পাওয়া যায় 1 গ্রাম করে, ঠিক আছে। এই ইঞ্জেকশন দেবার পর তারপর আয়রন লেভেল টেস্ট করে হিসেব মতো তারপর এরিথ্রোপয়েটিন দেওয়া উচিত। ওরাল আয়রনে লিটারেলি কিন্তু এই যে পরিমাণ আয়রন ডেফিসিয়েন্সি থাকে, ওরাল আয়রন দিয়ে সেই আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ফুলফিল করা সম্ভব না। বেস্ট হচ্ছে একটা এফসিএম চালানো হোক। হ্যাঁ, এই আয়রন ডেফিসিয়েন্সিটা ক্যালকুলেটও করা যায়, 2.2 ইন্টু বডি ওয়েট অফ দ্য পেশেন্ট, রুগীর ওজন, ইন্টু ডেল্টা হিমোগ্লোবিন। মানে আমরা যেমন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের যেটা টার্গেট হিমোগ্লোবিন রাখতে চাই সেটা 11 থেকে 12, ধরুন ওর হিমোগ্লোবিন আছে 8, তাহলে ডেল্টা হিমোগ্লোবিন যেটা হচ্ছে 12 মাইনাস 8 মানে 4, তাহলে 4, এবার ধরুন ওনার বডি ওয়েট যদি হয় 70 কেজি, তাহলে 4 ইন্টু 70 ইন্টু 2.2, এটা করলে যেটা আসবে, এই ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে টোটাল আয়রন কারেকশন। ওই অ্যামাউন্ট অফ আয়রন ওই পেশেন্টটাকে কিন্তু দিতে হবে। এই হিউজ অ্যামাউন্ট অফ আয়রন কারেকশন শুধুমাত্র কিন্তু আইদার আয়রন সুক্রোজ অর এফসিএম এই ইনফিউশন দিয়েই পসিবল, ওরাল আয়রন ট্যাবলেটে পসিবল না। সুতরাং এরপর থেকে যদি আয়রন ইঞ্জেকশনের কথা রোগীর বাড়ির লোক বলে, আমরা শুধু এরিথ্রোপয়েটিন না, আগে এফসিএম চালাবো যেটা গভর্নমেন্ট সাপ্লাই আছে, তারপর এরিথ্রোপয়েটিন দেওয়ার প্ল্যান করব। সেকেন্ড আরেকটা ম্যাল প্র্যাকটিস কি, যখনই দেখা যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তার ব্লাড ধরুন হিমোগ্লোবিন 7.7 এরকম জায়গাতে নেমে গেছে বা 7 কম হয়ে গেছে, তখনই আমরা কি করি না, খুব ম্যাল প্র্যাকটিস এটা কি না, ব্লাড দিয়ে দিই পেশেন্টকে, একদম হোল পিআরবিসি ট্রান্সফিউজ করে দিলাম, 2 ইউনিট পিআরবিসি দিয়ে দিলাম, হোল ব্লাড দিয়ে দিলাম। এতে করে কিন্তু পেশেন্টের মানে এন্ডোজেনাস এরিথ্রোপয়েটিন সিনথেসিসের সার্জটা আরও কমে যায়। এতে করে কি হয়, পেশেন্টের আরও ক্ষতি হয়। তাহলে ডিরেক্ট ব্লাড দেওয়াটা কিন্তু খুব মানে একটা ম্যাল প্র্যাকটিস। এই মানে সিকেডির ট্রিটমেন্টে এই চেঞ্জটা কিন্তু করা জরুরি। আরও আমি বলবো সিকেডির পেশেন্টের অনেক কিছু মানে মিসম্যানেজমেন্ট যেগুলো হয়, একটা একটা করে কারেকশন আমাদের কিন্তু করা উচিত এবং পেশেন্টকে আরও ভালোভাবে ট্রিট করা উচিত। এই লিমিটেড রিসোর্সের মধ্যেই কিন্তু আমরা অনেক ভালোভাবে সিকেডির পেশেন্ট ম্যানেজ করতে পারবো। কারণ আমরা একটা জিনিস দেখেছি আমাদের এখানে, মানে স্পেসিফিক্যালি মালদাতে সিকেডির পেশেন্ট কিন্তু প্রচুর।
তো এদেরকে ভালোভাবে ম্যানেজ করাটাও কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ।